পরে বাঙালি খুব আবেগপ্রবণ জাতি। যখন তার কোনো ভাই অথবা বোনকে হত্যা হতে দেখে, তার ফ্যামিলি, তার কেরিয়ার কোন দেশে আছে, কি অবস্থায় আছে, তার ভবিষ্যৎ জীবনকে হুমকির মুখে না কি হবে, সে সব কিছু ছেড়ে ভাই হত্যার বিচার এবং গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে পড়ে। এটা 90 হয়েছিল, 71 হয়েছিল। কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার ছিল যে যারা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে, যেহেতু সেখানে রাজবংশীয় শাসন, আন্দোলন সংগ্রাম করা সেখানে অ্যালাউড না, ফলত তাদের ওই আবেগের জায়গাটা ছিল, কিন্তু লজিক্যাল জায়গাটা আমাদের একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল। সরকার উদ্যোগ নিয়েছিল, সেখান থেকে আমরা 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে কিছু আমাদের ভাইদেরকে মুক্ত করতে পেরেছি। সেকেন্ড ধাপে আরেকটা কথা হয়েছিল, সেখানেও তাদের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু যেটা তৃতীয় ধাপ, এটার মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা হলো হামিদ ভাই, ওনার ওয়াইফ একটু আগে কান্না করেছিলেন আপনাদের সামনে। ওনার 3টি সন্তান আছে এবং উনি কিন্তু এই বন্দি অবস্থায় মারা গিয়েছিলেন। আল্লাহ তাকে শহীদ করুক এবং জান্নাতে রাখুক, এটা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে প্রার্থনা। আমরা যতটুকু শুনেছি 5 তারিখে তাদের একটা রিলিজ হওয়ার ব্যাপারে লয়ারদের সাথে কথা চলতেছে, একটা সম্ভাবনা রয়েছে। তবে সেখানে একটি বিষয় হলো, ওই দেশ তাদের যে বিজয়, সেই উপলক্ষে তারা অনেক বন্দীদেরকে মুক্তি দিয়ে থাকে। এখানে বাংলাদেশ সরকার যখন তারা দেশে আসবে, যেহেতু তারা বিজয়ের মাসেই সরকার তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে, পুরো বাংলাদেশে এটা যাতে একটা উদযাপনের মুহূর্তে পরিণত হয়। কারণ এই মানুষগুলোর কারণেই কিন্তু এই সরকার আছে, এটা সরকারকে বুঝতে হবে। এবং এই মানুষগুলোর ফ্যামিলি এখানে অনেকে উপস্থিত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিল, প্রত্যেকের কাজে ব্যস্ত ছিল। এই মানুষগুলো, বাংলাদেশের সরকারি এমন কোনো দপ্তর নেই, এমন কোনো পলিটিক্যাল পার্টির অফিস নেই যেখানে হলো তারা হাজিরা দেয়নি। সব জায়গায় আপনারা গিয়েছিলেন না? সব জায়গায় ওনারা গিয়েছিল। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু ব্যর্থতার জায়গা ছিল। সরকার আরো যদি উদ্যোগী হতো, তাহলে আমরা হামিদ ভাইকে হারাইতাম না। এবং তাদের যদি মুক্তিও হয়, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরিজীবীদের অনেক সহায় সম্বল ওই দেশে রয়েছে। ফলত সরকারকে আমরা আহ্বান জানাবো, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের জীবনের শেষ যে সম্বলটা রয়েছে, তাদের বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, এগুলোর যাতে একটা ব্যবস্থা করে। এবং দেশে যখন ওনারা ফেরত আসবেন, তারা আমাদের জাতীয় বীর, এই বীরদের সংস্থাপন, কর্মের সংস্থান, ফ্যামিলি নিরাপত্তার দায়িত্ব এই সরকারকে নিতে হবে। এবং ভবিষ্যতে যারা আমাদের প্রবাসী রয়েছে, এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে, যেই সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইয়েরা মারা যায়, তার লাশ আনতে দেরি হচ্ছে, কোথাও দালালদের চক্রে পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে, যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে। এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এই বিদেশগামী যে সেক্টরটা রয়েছে, এটা বাংলাদেশের একটি বড় সেক্টর, এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলানিতে চলে যাবে। এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে। আমাদের বড় ভাই স্যার বলি, ক্যাম্পাসের টিচার বলি, আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন এই জন্য। এবং আসিফ নজরুল স্যার এটাতে খুবই অ্যাক্টিভ ছিলেন। আমাদের প্রবাসী যে ডায়াসপোরা, তারিক মুন, সালওয়া আপু, আরো অনেকে এটাতে অ্যাক্টিভ ছিলেন, তারা লয়ারদের সাথে অ্যাক্টিভ ছিলেন। এবং আমাদের এই এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি সরাসরি এই বিষয়গুলো ডক্টর ইউনূসের সাথে কথা বলেছিলেন, এটার পিছনে লেগেছিলেন। তবে আমরা কোনো ক্রেডিট অথবা এই বিষয়ে কথা বলতে চাই না। আমরা একটাই কথা বলতে চাই, আমরা এই ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই। এবং ওনারা অনেক সময় এসেছে, হতাশ হয়ে বাসায় গিয়েছে, তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকবো।
বলেছিলাম, কখনো কখনো আমাদেরকে পান নাই, কখনো পেয়েছেন, তবে আমাদের সবাই কিন্তু এই কাজটার পিছনে লেগেছিল। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরাও ইনশাল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত হচ্ছে, নতুন যে রাজনৈতিক বয়ান আমরা সৃষ্টি করছি, সর্ব জায়গায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবার একটু রাজনৈতিক কথাবার্তায় আসি, আপনারা যদি অনুমতি দেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে। সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই। এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি 20 জন লাশ পড়ে, ওনারা টকশোতে বলেছেন এই কথা। তাহলে যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত, তাহলে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম, সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা? এটা ইন্টারনাল শক্তি হতে পারে, এক্সটার্নাল শক্তি হতে পারে। এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ আমার জীবন যখন বিপন্ন, আপনার জীবনও যখন বিপন্ন, আমাদের সবার জীবন যখন বিপন্ন, কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে। সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই, আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন। কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম, খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমভাবে দায়ী। এবং 14 দলের যারা শরিক, ইনু ম্যানেন, ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে, শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছিল, তারা তো জেলে। তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয়? এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে। আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব, জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন। যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। আমি মনে হয় একটা সময় বলেছিলাম 100 আসনের ভিতরে থাকবে, উপরে ক্রস করবে না। পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল। এখন কি অবস্থা এটা আপনারাই জানেন, কোন অবস্থায় তাদের অবস্থা গিয়েছে। আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না। যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা আর কি বলবো? শুধু একটি কথাই বলবো, গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন। তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের পথা দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন তাহলে যতই এগুলোতে ডুববেন ততই হলো ওই যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায়, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। এই জন্য এখনো সময় আছে। আমরা আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। ওইখানের একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয়, ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ একটা বিপ্লবী জিনিস। জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল, ভারত এই যে অখণ্ড ভারতের যে প্রবক্তা বিজেপি দিয়ে যাচ্ছে, সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশি আইডিয়া নিয়ে টিকে থাকা, মান মর্যাদা নিয়ে সগৌরবে, এই আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া। আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে। এটা জিয়াউর রহমান বলেছিলেন, খালেদা জিয়াও বলেছিলেন।
এখন বর্তমান পরিস্থিতিতে বাউলদের উপরে অ্যাটাক হচ্ছে। আমরা বলবো বাংলাদেশের 90% মানুষ মুসলমান। মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না। আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে, তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে, ধর্মেরও প্রশ্ন রয়েছে। আমরা ধর্ম ছাড়া দেশও চাই না, দেশ ছাড়া আবার ধর্মও চাই না। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে। আমাদের 90% মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে। তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে, অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনবো। আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নেব না। এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাউল, জারি, গারি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু জারি সংস্কৃতির ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায়, ধর্মের বিরুদ্ধে দাঁড়াতে চায়, অথবা ধর্মকে কেউ ব্যবহার করে ভোট ব্যাংক নিয়ে আসতে চায়, আমরা দুইটারই বিরোধী। আমরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা পোষণ করব, আল্লাহকে শ্রদ্ধা পোষণ করব, বিশ্বাস রাখব, তেমনি ভাবে যখন কোনো মানুষ অন্যায় করবে তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে সে রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করব, সে আইন আমরা হাতে তুলে নেব না। এজন্য যে পরিস্থিতি হয়েছে, অনেকে আমাদের প্রেস রিলিজ দ্বারা পুরো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টিকে যে আমরা হলো ধর্ম বিরোধী, এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো সুচারুরূপে করা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে যেই মানুষগুলো গণ অভ্যুত্থান করলো তারা নাকি গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা আওয়ামী লীগকে কিভাবে ঠেকাইতে হয়, তাদের ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি, প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে যাচ্ছি, নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছি। কিন্তু এই মানুষগুলার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য এমন কোনো মানুষ নাই পলিটিক্যাল দলের যে যারা বিভিন্নভাবে হীন উদ্দেশ্যে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা তাদের কাছে একটা বিনীত আহ্বান রাখবো, আপনি দাঁড়িপাল্লায় ভোট পান, আপনি ধানে ভোট পান, কিন্তু আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতার জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে। এই অ্যাটলিস্ট এই স্পেসটুকু আপনারা নষ্ট করবেন না। বিএনপিও এখানে ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে, জামায়াত ইসলামী ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে, এনসিপিরও ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ইসলাম ধর্মকে যেমন শ্রদ্ধা করতে চাই, সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে চাই। কারণ আমাকে এটা ইসলাম ধর্মই শিখিয়েছে, আমি আমার ধর্মের বাইরে যাইতে পারবো না। আমার ধর্ম শিখিয়েছে যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, যেই কোনো ধর্মের হোক না কেন তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলাম আমাকে শিখিয়েছে। ফলত আমার সেই দায়িত্ব নিয়েই আমরা ইনশাল্লাহ কাজ করতেছি। আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন, এই যে বিদেশে যারা কাজ করছেন, তাদের দায়িত্ব আমরা নিতে চাই। আমরা নারীদেরকে আধার করতে চাই না। সমাজের মধ্যে নারীদের যে কর্ম পরিবেশ, এটা নারীরাই ঠিক করবে, এটা কোনো ধর্মীয় আলেম ওলামা ঠিক করবে না। ওনাদের কর্ম পরিবেশ ওনাদেরকে ডিসাইড করতে দেন। ওনারা কি 5 ঘন্টা কাজ করবে, নাকি 3 ঘন্টা কাজ করবে, নাকি 1 ঘন্টা কাজ করবে? এই যে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক শ্রমিক প্রশ্ন, নারী প্রশ্ন, বাউল প্রশ্ন, ধর্ম প্রশ্নকে এনে পুরো এই ইলেকশনটাকে ইসলাম এবং অ্যান্টি ইসলাম হলো করা হচ্ছে। আমরা এটার বিরোধী। শেখ হাসিনা এই ট্রাম্প কার্ড খেলেছিল, তারা ইসলাম এবং অ্যান্টি ইসলাম রাজনীতি করেছিল। যারা ইসলামের পক্ষে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ যে আইডিয়া, সেটা তো মুসলিম লীগ থেকে এসেছিল, সেটা তো অ্যান্টি মুসলিম ছিল না, তারা সেটাকে বানিয়েছে। আমরা আগামীর ইলেকশন যেটা আছে সেটা চাই কারা সংস্কারের পক্ষে এবং সংস্কারের বিপক্ষে, এই ভিত্তিতে আগামীর ইলেকশন আমরা চাই। আমরা এমন ইলেকশন চাই না যে কারা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে, এমন ধরনের আমরা ইলেকশন চাই না। যারা এটা করছে তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করে বাংলাদেশকে নষ্ট করে দিতে চাচ্ছে। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, এই ধরনের ধর্মীয় কার্ড খেলবেন না। আমাদের এখানে মানুষ নামাজ পড়তে জানে, মসজিদে যায়,
রোজা রাখে, ফেস্টিভ মোমেন্টে থাকে, কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে এনসিপি বিএনপি হলো ধর্মের বিরুদ্ধে আর আমরা হলাম ধর্মের পক্ষে, এই ধরনের বিভাজন তারা চেষ্টা করছে। আমরা বলি যে খেলা এটা না, ভুল রাজনীতি করছেন আপনারা। রাজনীতিটা হলো সংস্কারের পক্ষে কারা, সংস্কারের বিপক্ষে কারা, এখানে হলো রাজনীতি। আমরা আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন আপনাদেরকে বুঝার, এই ভুল রাজনীতি থেকে আপনারা সরে আসুন। এই জন্য আমরা দুইটা প্রপোজিশন দিয়ে থাকি ইলেকশনে। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং কিন্তু বিএনপির হলো অনেক সমস্যা রয়েছে, যারা সংস্কারের পক্ষে এখনো আসে নাই। জামায়াত ইসলামী নট দ্য গণতান্ত্রিক দল, তারা একটা রেভলিউশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে। তাহলে এনসিপির আগামী রাজনীতিটা হলো আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, সাথে সাথে আমরা ভালো কাজ করতে চাই। এবং আমাদের নমিনেশন প্রক্রিয়া চলছে। এই মিডিয়ার সামনে আমরা বলছি যে এনসিপি থেকে দুর্নীতি চাঁদাবাজ যারা করেছে একটি লোক ইনশাল্লাহ এনসিপির মার্কা থেকে ইলেকশনে নমিনেশন পাবেন ইনশাল্লাহ, সে প্রতিশ্রুতি আমরা দিতেছি। এবং যারা ধর্মীয় বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনারা, আপনাদের বড় এখানে ভূমিকা রয়েছে, আপনারা এই ভূমিকাটা পালন করবেন, দেশবাসী আপনারা এই ভূমিকাটা পালন করবেন। আমরা সংস্কারের পক্ষ বিপক্ষে রাজনীতি যেতে চাই, সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই। আমরা কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি বাংলাদেশে করতে চাই না। ডাকসুতে ধর্মীয় বিভাজনের, ডাকসুতে যারা ভোট দিয়েছিল তারা কি ধর্মকে দেখে ভোট দিয়েছিল? তারা তো ধর্মকে দেখে ভোট দেয় নাই। যারা কাজ করবে সোসাইটিতে ভালো মানুষ তাদেরকে ভোট দেবে। আমরা তো মানুষের কাছে এটা বলি নাই যে আপনি শাপলাকলিতে ভোট দেন, ধানের পক্ষে ভোট দেন, দাঁড়িপাল্লা যেটা করে যারা ভালো কাজ করবে তারা ভোট পাবে। অনেকে মনে করতেছে বাংলাদেশের মানুষ বোকা। বাংলাদেশের মানুষ যদি বোকা হতো তাহলে তারা হাসিনাকে খেদানোর জন্য আন্দোলনে নেমে আসতো না। তারা যথেষ্ট চালাক বাংলাদেশের মানুষ। পুরো সাউথ এশিয়াতে সবচেয়ে পলিটিক্যালি কনসাস যদি পিপল বলা হয় সেটা হলো এই বাঙালি জাতি। এই বাঙালিকে ৭১ কেউ দমায় রাখতে পারে নাই, ৯০ রাখতে পারে নাই, ৪৭ পারে নাই। ভারত স্বাধীনতা আন্দোলনে যদি রক্ত দিতে হয় সবচেয়ে দিয়েছিল এই বাঙালি জাতির মধ্যে তারা। আমাদের ইতিহাসের মধ্যে যেমন রক্ত রয়েছে, ইতিহাস রয়েছে, ভবিষ্যতে আমাদেরকে কেউ বোকা বানানোর চেষ্টা করবেন না। আর আমরা ভারতকে বলবো এই ইলেকশনে আন্ডার টেবিল কোনো নেগোসিয়েশন করে আপনাদের লাভ নাই। বাংলাদেশের মানুষ সলিউশন হয়ে গিয়েছে, আমরা ভারতের দাদাগিরি আর করতে দিব না। এই সলিউশন আমরা পৌঁছে গিয়েছি। ফলত বাংলাদেশের যে স্টেট রয়েছে, আসুন ন্যায্যতার ভিত্তিতে, সামগ্রিক সম্পর্কের ভিত্তিতে আমরাও যে একটি রাষ্ট্র, আমরাও যে বেঁচে আছি, আমরাও যে মানুষ, আমরাও যে কথা বলতে পারি, শুধু আপনারা না, এই মর্যাদাটা দিয়ে আসুন বসুন, তাহলে আমরা বসতে পারবো। কিন্তু আমাদের উপরে দাদাগিরি করবেন, বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে গালি দিবেন। শুধু তো আমাদেরকেও দিচ্ছে না, পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছে তাদেরও তো অবস্থা খারাপ রয়েছে। তারা মমতা এখন আফসোস করে বলে যে সারাদিন যে আমি ইন্ডিয়ার পক্ষে লড়াই করে আমাকে এখন বাঙালি বলে গালি দিচ্ছে। ফলত বিজেপির যে স্বপ্ন অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত অ্যাটলিস্ট বাঙালি জাতি কখনো মেনে নেবে না। কারণ আমরা হিন্দুত্ববাদী এই ধরনের কমিউনাল পলিটিক্স আমরা এই সাউথ এশিয়াতে চাই না। আমরা একটি সামগ্রিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি চাই, দক্ষিণ এশিয়াতে রাজনীতি চাই। আপনারা যারা আজকে প্রবাসে, আপনাদের ফ্যামিলি, আপনাদের প্রতি আমাদের সালাম শ্রদ্ধা। আপনারা আপনাদের যারা ভাই বোন হাজবেন্ড যারা রয়েছেন তাদের মুক্তির জন্য আপনারা লেগেছিলেন। এই ধরনের স্পিরিট আমাদের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশের সকল 18 কোটি মানুষের মুক্তির জন্য আপনাদের এই ধরনের স্পিরিট নিয়ে কাজ করতে হবে। আমরা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একটা ফ্যামিলি। এই মানুষগুলোকে নিয়ে এসে আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে চাই। আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমরা নতুনভাবে এগিয়ে যাবে এনসিপি। এবং এনসিপি কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চায় না, নতুন একটি বাংলাদেশের পুনর্গঠনের রাজনীতি করতে চায়। এটাই আমাদের দীপ্ত শপথে, শপথে ইনশাল্লাহ আমরা মৃত্যুবরণ করব, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।